হিসেব মতো শীতের মরশুমের আজ শেষ দিন, যদিও শীতটা অনেকটাই চলে গেছে, হালকা ঠান্ডার মধ্যে আমরা রয়েছি কারণ এটা বসন্তের হাওয়া। তো সেই 28 তারিখ অর্থাৎ কিনা মৌসুম চলে যাওয়া মানে আবার গ্রীষ্মে প্রবেশ করব আর 24 ঘন্টার মধ্যে। তার সঙ্গে সঙ্গে এই প্রবেশ করার মুহূর্তে আপনাদেরকে জানাই যে সামনে বিরাট হোলি এবং দোল উৎসব, যেটা কিনা জয়পুরের একটা মানে মস্ত বড় মানে তাদেরই উৎসব মেনলি। আমরা তো এখানে যা হোক একটু খেলাধুলো করি, কিন্তু কলকাতা থেকে চলে যাওয়ার আগে ইউইএম এর জয়পুর শাখার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জিকে কিন্তু আমরা যেতে দিই। আমি বলেছি স্যার আজকে আমাদের সঙ্গে থাকুন, কালকে জয়পুরে যাব। ইজিয়ার ওয়েলকাম স্যার। নমস্কার। আসবো আরো ইয়ে করতে, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে বিদেশ না গিয়ে অন্তত স্বদেশে আছেন তিনি প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর আইএম। যে তবু ভালো লাগছে যে আপনি এখন কলকাতায়, তো দুজনকেই কলকাতায় পাওয়া গেল, দ্যাটস ফাইন। আজকে একটু হাসি ঠাট্টার মধ্যে দিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আপনাদের দুজনের কাছেই বলছি। সাম্প্রতিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বলেছেন যে এইসব এআই ফেআই দিয়ে ভুলভাল তথ্য প্রকাশ হচ্ছে, ভালো জিনিসটাকে ভালো জায়গায় রাখো, এটাকে সাইন্টিফিক্যালি ইউজ করো, এবং যত ভোট আসবে এইসব কথাবার্তা বাড়বে। আমি রাজনীতির মধ্যে যাবই না। এবং আমাদের পীযূষ গোয়েল, যিনি আমাদের অন্যতম মন্ত্রী কেন্দ্রে, তিনি এটার ইতিবাচক দিক দিয়ে আজকের খাদ্য, প্রসার, কৃষক যে কত অ্যাডভান্স হচ্ছে সেটা খানিকটা বক্তব্য রেখেছেন। এক্সেলেন্ট, মানে খুব ভালো লাগলো ওনার পীযূষ গোয়েলের কথাটা শুনে। নাও কাম টু দ্য পয়েন্ট, যে আপনারা দুজনই এআই মাস্টার, সাংঘাতিক ব্যাপার। এআইটা আশীর্বাদ না অভিশাপ, এই ধরনের ছেলেবেলার ক্লাস 10-এর ইয়ে ধরতে চাইছি, কিন্তু আমি বলছি যে এটার ইতিবাচক দিক যেমন একটা রয়েছে, নেতিবাচক দিকটা রয়েছে। তো দুজনের কাছ থেকে শুনবো, আজকে প্রফেসর চক্রবর্তী শুনবো। হ্যাঁ, দেখুন, এআই আসার পর যেগুলো খুব ইজি টাস্ক বা রেপিটেটিভ টাস্ক বা ম্যানুয়াল টাস্ক, সেগুলো কিন্তু এখন এজেন্টিক এআই বা জেনারেটিভ এআই সেগুলো করে দিচ্ছে, ঠিক আছে। এখন সেগুলো করার জন্য কিন্তু ইন্ডাস্ট্রিতে লোক হায়ার করছে না বা করবে না, না, একদম না। এখন তার পরের লেভেলটা, অর্থাৎ যে প্রপারলি এডিট করা, প্রপারলি ডিজাইন করা, প্রপারলি আর্কিটেকচারটা করা, প্রপারলি সলিউশনিংটা করা, এগুলোর লোকের কিন্তু আগেও দরকার ছিল, এখনো দরকার আছে, এখন আরো বেশি করে দরকার আছে। কিন্তু এই লোকগুলো যার কথা আমি বলছি, যারা আর্কিটেক্ট, সলিউশনিং করে, যারা ডিজাইনার্স, যারা সিনিয়র ডেভেলপার্স, এদের রিকোয়ারমেন্ট বা এদের এটা আরো বাড়ছে। এরা এআই ইউজ করে একটা আউটপুট জেনারেট করছে, সেই আউটপুটটাকে নিয়ে এরা কাজ করছে। অর্থাৎ এরা অনেক হাই লেভেল কাজ করছে, অনেক বেশি কাজ করছে, তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি, এদের আউটপুটটা অনেক বেশি, ঠিক আছে। কিন্তু এটাতে কি হবে? এটাতে হবে যে যারা আজকালকার দিনে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোবে, তারা যদি এআই এক্সপার্টস না হয়, তারা যদি হ্যান্ডস অন প্রজেক্টস না থাকে, হ্যান্ডস অন নলেজ এক্সপার্টাইজ না থাকে, আগেকার মতো কিন্তু ওই মুড়ি মুড়কির মতো বসে বড় বড় কোম্পানিরা এসে 500 জন নিয়ে গেল, 1000 জন নিয়ে গেল, ওই দিনকাল চলে গেছে। এখনো নেবে, হয়তো 500 না নিয়ে হয়তো 200 নেবে, কিন্তু এবং বেশি টাকা দিয়ে নেবে। যেটা আমরা আমাদের IMUM এ দেখতে পাচ্ছি, স্টুডেন্ট স্যালারিজরা যা ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে ইনফোসিস তো এসে 3-4 গুণ স্যালারি দিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, যাদের নিচ্ছে তারা কিন্তু জুনিয়র ডেভেলপার নয়, তারা কিন্তু এআই এক্সপার্টস, তারা কিন্তু রীতিমতো এআই আর্কিটেক্টস, সলিউশনিং আর্কিটেক্টস, অর্থাৎ সলিউশনটা করে দেবে ক্লায়েন্টের জন্য। তো এই যে একটা
চুপচাপ একটা চেঞ্জ হয়েছে বা হয়ে গেল, এটাতে যারা ভালো স্টুডেন্ট নয় বা যে কোনো কলেজ ইউনিভার্সিটিতে এআই এর ওপর খুব ইনডেপথ নলেজ, ইনফ্রাস্ট্রাকচার, টিচিং, ট্রেনিং, এক্সপিরিয়েন্স, এক্সপোজার, প্রজেক্টস, ইন্ডাস্ট্রি লিঙ্কেজেস না থাকে, তাহলে কিন্তু সেসব জায়গার ছাত্রছাত্রীদের কিন্তু কপালে দুঃখ আছে। কারণ আগেকার দিনে যে জুনিয়র লেভেল যে কাজটা ছিল, সেটা এখন কমপ্লিটলি এজেন্টিক এআই নামক একটা নতুন টেকনোলজি এসেছে, সেটা করে ফেলছে। এবং তার জন্যে আগামী লাস্ট উইক 7 to 8% করে ইন্ডিয়ান স্টকস, আইটি স্টকসরা পড়েছে। কেন পড়েছে? কারণ এই যে পুরো বিজনেস মডেলটা একটা চেঞ্জ হচ্ছে। ইমিডিয়েটলি ইন্ডিয়ান আইটিস যারা সিইওস, লিডার্স আছে, তারা বলছে যে এটাতে চিন্তা করার কিছু নেই, আমাদের ক্লায়েন্ট থেকে আমাদের বিলেবিলিটি আরো বাড়বে। কেন বাড়বে? কারণ আমরা আরো বেশি কাজ করতে পারবো। আমরা যা কাজ করতে পারতাম, আমরা অনেক বেশি কাজ করতে পারবো, আমরা অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবো, এবং আমরা অনেক সফিস্টিকেটেড, অনেক অ্যাডভান্সড সলিউশনিং আমাদের ক্লায়েন্টদের জন্য দিতে পারবো। সুতরাং তারা মার্কেটকে বলেছে যে মার্কেট যেন প্যানিক না করে। ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রি বা ইন্ডিয়ান টেকনোলজি ইন্ডাস্ট্রি একটা খুব ভালো জায়গায় ছিল, এটা আগামী দিনে আরো অনেক ভালো জায়গায় যাবে। এছাড়া গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, জিসিসি বলে একটা কনসেপ্ট এসছে, যে বিদেশি যে কোম্পানিজগুলো আছে, যেমনি ধরুন ব্যাংক অফ আমেরিকা বলুন বা ধরুন বোয়িং বলুন, ইন্ডিয়াতে এদের ব্রাঞ্চকে বলা হচ্ছে জিসিসি, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। ভিসা রেস্ট্রিকশন হওয়াতে এটা একটা বলতে পারেন উইন্ডফল গেইন বা একটা আশীর্বাদ, যে হয়তো আমাদের লোক বিদেশে যাওয়াটা একটু কমবে, বন্ধ হবে না, একটু কমবে, কিন্তু এখানে চাকরিটা 10 গুণ বাড়বে। কেন? কারণ বিদেশি কোম্পানিগুলোর ট্যালেন্ট দরকার, কাজ করার লোক দরকার, এক্সপার্টাইজ দরকার, যেটা ইন্ডিয়াতে ইন্ডিয়ান গ্র্যাজুয়েটসদের আছে। সুতরাং তারা যখন দেখবে আমরা ভিসা দিয়ে আনতে পারছি না, আমরা ইন্ডিয়াতেই আমাদের যে কোম্পানির যে ব্রাঞ্চ আছে বা অফিস আছে, সেখান থেকে সেই জিসিসিতে আমরা 10 টাইমস বেশি হায়ারিং করব, একই খরচা পড়বে, 10 গুণ বেশি এখানে রিক্রুটমেন্ট হবে। সুতরাং আমি মনে করি যে যারা ভালো ছাত্রছাত্রী IIM এ পড়ছে বা এরকম টাইপের টপ ইউনিভার্সিটিজে পড়ছে, তাদের কিন্তু আগামী দিনকাল অত্যন্ত ভালো স্যালারিজ বা অপরচুনিটিস প্রচুর আছে। কিন্তু যারা ফাঁকিবাজ, যারা পড়াশোনা ভালো করে না, বা যারা সেরকম কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, যারা কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার বা কোনো রকম এক্সপার্টাইজ নেই এআইতে, তাদের কিন্তু আগামী দিনে খুব চাপ আছে। চলে আসি অধ্যাপক ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। এআই নিয়ে আপনার প্রতিষ্ঠিত মতামত এবং আপনার বক্তব্য তো ছড়িয়ে পড়েছে চারিদিকে বিরাট। দুটো কথা, একটা তো গোড়াতেই বললাম যে মুখ্যমন্ত্রী বলছেন যে এটাকে ভালো কাজে ব্যবহার করো, এটাকে নোংরামি করো না। দ্বিতীয় ব্যাপার, আমি হঠাৎ দেখলাম যে প্রিয়াঙ্কা চোপড়া অভিনেত্রী, তার ইন্টারভিউ হচ্ছে পরিষ্কার বাংলায়, কণ্ঠস্বর প্রিয়াঙ্কা চোপড়া বাংলায় বলছেন যে উনি কি করে চানা পাটোরা নাকি এইরকম ধরনের প্রিপারেশন কি করে বানাতে হবে, এবং সেটা তার ফেভারিট ডিশ হচ্ছে নাকি। মানে কি চমৎকার, একদম তার গলা, তার লিপ কিন্তু একদম বাঙালির ইয়েতে যাচ্ছে, সবকিছু নিখুঁত। তাহলে কি মানে আপনি একটু ক্লিয়ার করুন, মানে হোয়াট ইজ গোয়িং অন এবং কোন দিকে যাচ্ছে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে দুটো কথা বলবো। এক হচ্ছে প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী যখন শেষে অ্যানাউন্স করলেন না, যারা ফাঁকিবাজ, যারা পড়াশোনায় মন দেয় না, এই কথাটা শুনেই আমার মনে হলো যে একদম এক শিক্ষক তার ভেতর থেকে বলছে। শিক্ষক যখন তার ভেতর থেকে বলে, তখন ওই ফাঁকিবাজ বা পড়াশোনায় মন দেয় না, এটার প্রতি শিক্ষকের একটু রাগ আসে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও জানবেন, শিক্ষক কিন্তু সবসময় লাফিয়ে পড়ে যে তাকে কি করে টেনে তোলা যায়। আপনি যদি ডক্টর সত্যজিৎ চক্রবর্তীর কথা ভাবেন, আজকে IIM গ্রুপে উনি কিন্তু শেষ ছাত্রটা,
যে পড়াশোনায় সব থেকে বেশি ফাঁকিবাজ তাকেও কি করে টেনে তোলা যায়, তার জন্য উনি কিন্তু একদম মানে নিঃস্বার্থভাবে দিন রাত পরিশ্রম করে চলেছেন। সেটা যে ওনাকে কাছ থেকে দেখছে সেই বুঝতে পারে কিভাবে উনি নিঃস্বার্থভাবে সেটা করে চলেছেন। IMUM গ্রুপে দেখুন, একজন দুজন থাকে যে পড়াশোনায় মন দিতে চায় না, তাকে কিন্তু সে জীবনে এত সাকসেসফুল হয়, সেটা কি করে হয় IMUM গ্রুপ থেকে, সেটাও আপনাদের মানে সত্যি এটা দেখার বিষয়। উনি কিন্তু দিনরাত সেটার জন্য লেগে থাকেন যাতে শেষ ছাত্রটাও কখনো অসফল হয়ে না বেরোয়। এবং এটা আমাদের একটা মূল মন্ত্র IMUM গ্রুপে। আমরা সবসময় বলি যে দেখুন, যে ভালো করছে সে তো ভালো করে নেবেই, কিন্তু যে ভালো করতে পারছে না সেও যেন IMUM গ্রুপ থেকে অসফল হয়ে না বেরোয়, একটা ছেলেও যেন অসফল হয়ে না বেরোয়। এবং ভগবানের ইচ্ছায় আপনি দেখবেন, আপনি যত বছরের চাই ইতিহাস দেখে নিন, কোনো ছাত্র আমাদের এখান থেকে কিন্তু অসফল হয়ে বেরিয়ে বসে নেই। এটা আমাদের একটা বলবো ভগবানের অসীম কৃপা, এবং আমরা এটার জন্য সবসময় লেগে থাকি। আরেকটা কথা বলবো, আপনি যে বললেন না এই যে কি হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার গলায় বসিয়ে দিচ্ছে বাংলা ওই মানে খারাপ দিকগুলো আপনি জানতে চেয়েছেন। ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে আছে। ধরুন খারাপ দিকও আছে। ধরুন আজকে একটা ছেলেকে মানে আজকালকার দিনে যেটা হয়, সব থেকে বড় যেটা AI এর রিস্ক, মানে বিগেস্ট রিস্ক যেটা এই মুহূর্তে অ্যানালাইজ করা হয়েছে, দেখুন বিগেস্ট রিস্ক হচ্ছে যে আপনার ছেলে স্কুলে পড়ছে, স্কুলে পড়াশোনা করছে, আপনি স্কুলে দিয়ে এসছেন, সে ক্লাস করছে, একদম ক্লাস করছে, আপনার কাছে হঠাৎ একটা ফোন এলো যে আপনার ছেলেকে আমি ধরে এনেছি, তুমি এক্ষুনি এত লাখ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। তখন আপনি বললেন কোথায়, আমার ছেলেকে ধরে এনেছে? না ধরে আনুনি, আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছি। তখন আপনার ছেলের একটা গলা শোনালো, যেটা আপনার ছেলের গলা নয়, কিন্তু সেই গলাটা AI জেনারেটেড, একদম হুবহু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সেই ছেলের এমন সুন্দর গলা তৈরি করে শোনালো, বাবা আমাকে ধরে এনেছে, প্লিজ আমাকে বাঁচাও, এরকম একটা গলা শোনালো যে আপনার না তখন মাথা থেকে কিন্তু সব কিছু বেরিয়ে গেল। স্কুলে পড়ছে, একবার স্কুলে ফোন করে খবর নিই, প্রিন্সিপালকে একটা ফোন করে দেখি, স্কুলে ফোন করে, সেগুলো আর আপনার মাথায় তখন সেই মুহূর্তে থাকে না, আপনি আগে টাকাটা ফাট করে ট্রান্সফার করে দেন। এটা একটা AI এর বিগ রিস্ক, যেটা কিন্তু অ্যানালাইজ করে বলা হয়েছে যে এটা একটা বিগ রিস্ক। সেই জন্য সতর্ক বার্তা যে দেখুন, এই ফাঁদে পা দেবেন না, এই ফাঁদটাকে অ্যাভয়েড করবেন। এবং AI এর অনেক ভালো দিক আছে, আমরা সেই ভালো দিকগুলো দেখি। খারাপ না ভালো যদি প্রশ্ন এটা হয়, তাহলে দেখুন আমি একটা কথা বলবো, ভালো হোক খারাপ হোক, AI কিন্তু ইজ দেয়ার, AI এসে গেছে, মানে তাকে আটকানো যাবে, এবার তাকে আটকানো যাবে না, এবং এটা ইজ দেয়ার টু স্টে। আটকানো যাবে না মানে যে দেশ এটাকে আটকানোর চেষ্টা করবে সেই দেশ পিছিয়ে পড়বে। যেমন আজকে যদি ভারতবর্ষ ভাবে যে আমি AI কে একটু আটকে দিই, তাহলে ভারতবর্ষ পিছিয়ে পড়বে। সেই জন্য কোনো দেশ AI কে কিন্তু আটকাতে যাবে না, আটকানোর চেষ্টাও করবে না। কাজে আমি অনেক সময় অনেকের মনেই প্রশ্ন দেখি, অনেকের আপনি যেগুলো বলছেন তো খারাপ হচ্ছে, মানুষ তাহলে করবেটা কি, AI যদি সব করে। দেখুন, এই প্রশ্নের কোনো উত্তর নেই, আর এর উত্তর ভেবে কোনো লাভ নেই। তার কারণ আছে আবার সেই AI ইজ দেয়ার অ্যান্ড দেয়ার টু স্টে, এসে গেছে। যে দেশ এটাকে আটকাতে যাবে সে পিছিয়ে পড়বে, কাজে কোনো দেশ এটাকে আটকাবে না। বেস্ট ইজ লেট আস লার্ন ইট, সেটা শিখি, কারণ AI এর সাথে সাথে আমায় চলতে হবে, AI কে ইউজ করে করে চলতে হবে, এবং ইউজ করে করে চলে AI এর থেকে বেস্ট আউটপুটটা আমাদের জেনারেট করতে হবে, যাতে করে আমি পিছিয়ে না পড়ি। কারণ একটা কথা আছে জানেন তো, আমার জব কিন্তু AI নিয়ে নেবে না, আমার জব সে নিয়ে নেবে যে AI জানে, যদি আমি AI না জানি। আমি যদি AI না জানি, তাহলে যে জানে সে আমার জবটা নিয়ে নেবে। সেই জন্য বেস্ট ইজ লেট আস লার্ন AI। এবার AI কে সঙ্গে নিয়ে চলার আমি একটা অন্য দিক নিয়ে আপনাকে আজকে কথা বলি, যেটা আমার মনে হয় যারা দর্শক বা অডিয়েন্সরা শুনছেন তাদের কাছে খুব ইন্টারেস্টিং হতে পারে। দেখুন, আমরা যেরকম সফটওয়্যারে AI ইউজ করি, সেটা তো আপনারা রেগুলার নিজেরাও ইউজ করেন, AI ইউজ করেন। ফাট করে একটা ChatGPT বা গুগল জেমিনাই যেগুলো আছে আজকের দিনে, সেগুলো খুলে একটা ছবি জেনারেট করে ফেললেন, যে তোমার সাথে বিরাট কোহলির একটা ছবি জেনারেট করে দাও, 1 মিনিটের মধ্যে আপনাকে তৈরি করে দিয়ে দেবে। আপনি বিরাট কোহলির সাথে একদম কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, ছবি, কোনো ত্রুটি থাকবে না। তা এগুলো তো আপনারা সবসময় ইউজ করছেনই। এটা তো হচ্ছে AI, সফট AI আমরা যেটাকে বলে থাকি, সফট বট। আমি একটুখানি অন্য একটা দিক নিয়ে কথা বলি, যেখানে আমরা এমন একটা যুগের দিকে যাচ্ছি, যে যুগে মানুষ এবং রোবট মানে হার্ড AI হাতে হাত মিলিয়ে জগৎটাকে চালাবে। মানে তারা হাতে হাত মিলিয়ে সব কাজ করবে, রোবট কিছুটা কাজ করবে, মানুষ কিছুটা কাজ করবে। এরকম আমি কয়েকটা দিক আপনাদের বলি।
নাম্বার ওয়ান দিক এটা বলতেই যেটা আসে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এক্সোস্কেলিটন। এক্সোস্কেলিটন মানে কি আপনি জেনে থাকবেন, বা আমি জানি না দর্শকরা জানি কিনা। এক্সোস্কেলিটন মানে হচ্ছে এই যে আমি একটা এই স্যুট পরে আছি না, এরকম টাইপের একটা স্যুট আমি আমার সেটার উপর পরে নিলাম, যে স্যুটটা রোবটিক স্যুট। এই স্যুটটা যেই পরলাম, আমার হাতের এখানে কিছু মেশিনসের সাহায্যে গুলো আছে, আমার এই পাওয়ারটা অনেকটা বেড়ে গেল। মানে আমি চাইলে এই টেবিলটাকে ফাট করে এক হাতে ওভাবে তুলে নিতে পারবো, বুঝতে পারলেন? হচ্ছে এক্সোস্কেলিটন। এরকম এক্সোস্কেলিটন পরে ফ্যাক্টরিতে মানুষের পক্ষে কাজ করা, ওয়ার্কার্সের পক্ষে কাজ করা খুব সুবিধা হয়ে যাচ্ছে। কারণ ধরুন আমার হট করে করতে করতে একটা জিনিস কেন তুলতে লাগবে, সঙ্গে সঙ্গে 10 জনকে ডেকে পাঠালাম, 10 জন তাদের কাজ ছেড়ে এলো, সবাই মিলে ওটাকে তুললো, তাতে কি হলো, কাজে ডিসরাপশন হলো। আমি যদি ফট করে এটাকে তুলে নিতে পারি, তাহলে আমার পক্ষে কাজ অনেক ইজি হয়ে গেল। রোবট অ্যান্ড হিউম্যান কোলাবোরেটিং, তাই তো? ওই ওপরে যে জ্যাকেটটা জিনিসটা পরে নিয়েছি ওটা রোবটিক, আমার সাথে কোলাবোরেট করছে যাতে কাজটা খুব ইজিলি হয়ে গেল। এরকম একটা ওয়ার্ল্ডের দিকে আমরা যাচ্ছি যেখানে হিউম্যান রোবট কোলাবোরেশনস হবে। কেন বলছি এই কথাটা? কারণ IMUM গ্রুপে আমরা আজকের দিনে এই জায়গাটার উপর ভীষণভাবে ফোকাস করা শুরু করেছি, যে কোলাবোরেশন শেখো, হাউ টু কোলাবোরেট উইথ AI টু গেট দ্য জব ডান। কারণ AI কিন্তু তোমাকে খুব অ্যাভারেজ আউটপুট দেবে। তুমি বললে যে তুমি একটা কবিতা লিখে দাও আমাকে, AI-কে বললে, AI তোমাকে কবিতাটা লিখে দেবে, কিন্তু এমনই কবিতা লিখে দেবে না, সেটা পড়ে কিন্তু কোনো কবির পছন্দ হবে না। সে তোমায় বলবে যে এটা অ্যাভারেজ কবিতা হয়েছে। কবি কেন, ইভেন কাস্টমার বা কনজিউমারদের বা অডিয়েন্সদেরও ভাল লাগে না। মানে তাদের এটা কি ইমোশন নেই, সেই মানে সেই প্যাশন নেই, মিসিং। জিনিসটা সঙ্গে সঙ্গে তোমায় বলবে যে তোমার এটা ভালো হয়নি, কবিতাটা ভালো হয়নি। কবিতাটা ঠিক আছে, আমি লিখতে পারি না, কাজ চালিয়ে নিলাম, একটা কবিতা অন্তত তো হলো, আমার প্রম্পটে অন্তত কবিতাটা তো হলো। এই জন্য তোমাকে যেটা শিখতে হবে আজকের দিনে, আমি আমার ছেলেদের বা IMUM গ্রুপে আমরা আমাদের ছেলেদের যেটা শেখাই, সেটা হচ্ছে ছেলে মেয়েদের, যে IMUM গ্রুপে তোমরা শেখো যে তোমরা কি করে কোলাবোরেট করতে পারো। মানে রোবটকে দিয়ে কাজ করাবো, কিন্তু সেই কাজটাকে আমি এত সুন্দর করে আউটপুট দেব, রোবটের থেকে বেসিক কাজটা করিয়ে নিয়ে, যাতে তাড়াতাড়ি হয়। আমি যদি 0 থেকে 1 থেকে শুরু করতে যাই বা 0 থেকে শুরু করতে যাই, তাহলে অনেক টাইম লাগবে। রোবট যদি করে দেয়, সেটাকে যদি আমি গ্রো করতে পারি, তাহলে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হবে এবং সুন্দর হবে, যেহেতু আউটপুটটা আলটিমেটলি আমার। সেই জন্য এই কোলাবোরেশনের কথাটা এলাম। আজকে পুরো যুগ নয়, জগৎ এই কোলাবোরেশন। এখানে আমার একটা আমাদের ছেলেবেলার একটা পড়ি আমরা, যে তাহলে এই দুটোর কম্বিনেশন এটাকে কি মৌলিক বলবো, যৌগিক বলবো, না মিশ্র বলবো? মানে আই মিন মানে হোয়াট ইজ মৌলিক? হাইড্রোজেন ইজ মৌলিক। হোয়াট ইজ যৌগিক? জল হচ্ছে কি যৌগিক, যখন দুটো মিক্স হয়ে জলটা তৈরি হচ্ছে। আর মিশ্রটা হচ্ছে কি পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই, মিক্সচার। তো মৌলিক মানে এলিমেন্ট, যৌগিক মানে কম্পাউন্ড, মিশ্র মানে মিক্সচার। হ্যাঁ, এটা বাংলাতেই বলবো। আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, কিন্তু আমি বাংলাটা জানি। যাই হোক, আমি মৌলিক, যৌগিক, মিশ্র এটা বিচারটা একটু দর্শকের কাছে ফেরত আসছি। আমি একটু কয়েকটা উদাহরণ বললেন, তাতে করে মনে হলো যে মানুষ কাজটা করছে এত অতিরিক্ত পাওয়ার যে সে এটা হেভি মেটেরিয়ালসকে সে তুলে ধরছে। তাহলে কি হচ্ছে, মানে এই টোটাল কম্বিনেশনটা কি হচ্ছে? যৌগিক, মৌলিক, না মিশ্র? তো নাকি মিশ্র? এই না, এটা হয়তো অন্য কিছু, মৌলিক, যৌগিক, মিশ্র ডেফিনেশনের মধ্যে আসবে না, অন্য কিছু ভাবে এটাকে ডিফাইন করতে হবে। সেই জন্য আমরা হিউম্যান রোবট ইন্টারঅ্যাকশন বলে থাকি এটাকে। যাই হোক, আমি একটু ইন্টারঅ্যাকশনের একটা এক্সাম্পল দিই। ধরুন আজকে স্যামসাং বা যেসব কোম্পানিজের নাম আপনারা শুনেছেন, তারা কি করে, তারা এরকম একটা ফোন ম্যানুফ্যাকচার করে। তো ফোনটা, এই যে ফোনটা সে ম্যানুফ্যাকচার করছে, আপনি ভেবে দেখুন, এই ফোনের মধ্যে আজকের দিনে পুরো কম্পিউটারের পাওয়ার আছে। কম্পিউটারের যা ক্ষমতা সেটাই মোটামুটি এই ফোনটার মধ্যে আছে। যদি না খুব হাই এন্ড কম্পিউটার হয়, মোটামুটি কম্পিউটারের ক্ষমতা এই ফোনটার মধ্যে রয়েছে। তার মানে কম্পিউটারের ভেতরে আমরা যে সার্কিটরিগুলো ইউজ করি, সেই সার্কিটগুলোকেই খুব প্রিসাইজভাবে ছোট ছোট চিপের মধ্যে, বোর্ডের মধ্যে প্লেস করতে হবে। তার মানে কি, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট প্লেসমেন্ট শুড বি ভেরি ভেরি প্রিসাইজ। এবার দেখুন, এটাকে যদি আমি পুরোপুরি বলি রোবটকে করতে, তাহলে ইট মাইট নট বি দ্য বেস্ট থিং। হিউম্যান উইল গাইড ইট, কিন্তু দ্য প্রিসিশন উইল বি অ্যাচিভড বাই আ রোবটিক আর্ম। রোবটিক আর্ম ওটাকে এত সুন্দর প্রিসাইজভাবে প্লেস করে দেবে যে আই উইল গেট দ্য বেস্ট আউটপুট অ্যাজ আ ফুল এক্সাম্পল অফ হিউম্যান রোবট ইন্টারঅ্যাকশন। নেক্সট এক্সাম্পল আপনাকে আমি বলি,
ধরুন ফর এক্সাম্পল অ্যামাজন বা এরম টাইপের যেগুলো আপনারা ধরুন খাবার বাড়িতে আনান বা কোনো গ্রসারিজ বাড়িতে শপিং করিয়ে আনেন, এগুলোর জন্য আপনারা একটা অর্ডার করেন, কয়েক মিনিটের মধ্যে অর্ডারটা আপনার বাড়িতে চলে আসে। অনেক সময় দেখা Placed যায় হয়ে যায়, হ্যাঁ। কি করে এত তাড়াতাড়ি কি করে হচ্ছে? জিনিসটা অর্ডার হওয়ার পর সেটাকে একজন কেউ দেখলো, দেখে আচ্ছা এই অর্ডারটা কোথায় আছে, কোথাও একটা খুঁজে বার করলো, সেইখান থেকে গিয়ে জিনিসটাকে টেনে বার করলো, তারপর গিয়ে যে সাপ্লাই করবে তাকে দিল, তারপর সে গিয়ে বাড়িতে দিয়ে এলো। এটা কি আপনার মনে হয় 10 মিনিট 15 মিনিটে সম্ভব? সম্ভব না। আপনি যখন প্লেস করছেন অটোমেটিক্যালি সেটা কোথায় আছে মার্কড হয়ে যাচ্ছে, সেই মেশিনটা সঙ্গে সঙ্গে লোকেটেড হয়ে যাচ্ছে ইলেকট্রনিক্যালি। সেই মেশিনটাকে সঠিক লোকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব রোবটের, এবং সেই জায়গাটা, সেই জিনিসটা যেটার মধ্যে আছে ওই আপনার অর্ডার করা জিনিসটা, সেইটাকে একজন হিউম্যান বিং এর হাতে তুলে দেওয়ার দায়িত্ব রোবটের। হতে পারে ফাইনাল প্যাকেজিংটায় একটু হাত হিউম্যানের রয়েছে এবং ডেলিভারিটা গিয়ে হিউম্যান করে এলো। এখনো পর্যন্ত ডেলিভারিটা বাই রোবট আমরা ইন্ডিয়ায় অন্তত দেখছি না যে মানে করছে। আমি বিদেশেও খুব বেশি দেখিনি ডেলিভারি বাই আর রোবট, এখনো আমি দেখিনি, জানি না আসতে পারে, একটু শুরু হয়েছে ড্রোন দিয়ে ডেলিভারি করিয়ে দেওয়া, কিন্তু জেনারেলি এখনো পর্যন্ত ইন্ডিয়ায় ডেলিভারিটা কিন্তু হিউম্যান বিংসই করছে। কিন্তু হিউম্যান বিংস এর হাতে পৌঁছে দেওয়াটা কিন্তু কে করছে বলুন তো? আপনার অর্ডারিং থেকে যে আপনার বাড়িতে ডেলিভারি বয় আনতে আসছে তার হাতে পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু রোবটের। কি হবে? এই যে আপনি অর্ডার করলেন সঙ্গে সঙ্গে করলাম, কিন্তু সে তো একটা হোটেল থেকে সেখান থেকে restaurant হোটেল থেকে না, হ্যাঁ রেস্টুরেন্ট না, এটা আমি বলছি ওয়্যারহাউস থেকে, গ্রসারি warehouse ওয়্যারহাউস থেকে জিনিসটাকে বার করলো, warehouse এর ওই যে কাজটা সেটা টোটালি রোবট করছে। কিন্তু Yes, সেখানে yes, একটু yes, yes, হিউম্যান yes. সুপারভিশন আছে। তার কারণ অনেক সময় দেখা যায় যে কি জানেন তো, রোবটগুলো অনেক সময় আলমারিগুলোকে একটু এদিক ওদিক হলে লাইটিং এর ডিফারেন্সের জন্য বা কোনো একটা আলমারির দরজা খোলা, সেটা হলে রোবটগুলো একটু ম্যালফাংশন করে। এটা কিন্তু শোনা যায় বা দেখা যায়। আমি জানি না প্রফেসর চক্রবর্তী এটার সাথে এগ্রি করবেন কিনা, 100% এটা কিন্তু করে। মানে এটা আবার একটা চাকরি যে মানে রোবটকে সুপারভাইজার বা এআই সুপারভাইজার বা এআই আর্কিটেক্ট, এটার চাকরিটা কিন্তু এখন অনেক বাড়ছে, যেখানে এআই বা রোবটকে সে সুপারভাইজ করবে বা ইউজ করে তার কাজটা না করবে। এই চাকরিটাও তার মানে তো একটা হিউম্যান রোবট ইন্টারাকশন, ভেবে দেখুন এই জবটাও তো হিউম্যান রোবট ইন্টারাকশন, তাকে সুপারভাইজ করতে হবে। কিন্তু রোবট অনেক তাড়াতাড়ি ফাট করে ওটাকে উইদিন ফিউ মিনিটস, উইদিন 1 or 2 মিনিট ওই জিনিসটাকে লোকেট করে সঙ্গে সঙ্গে আপনার হাতে পৌঁছে দিল। কারণ রোবট তো ইলেকট্রনিক্যালি করছে, তাকে তো খুঁজে বার করতে তার মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড লাগে, যে কোনটায় আছে সেখান থেকে শুধু বার করে লোকটার হাতে পৌঁছে দিল, লোকটা গিয়ে ডেলিভারি করে দিল। না, এখানে একটা প্রশ্ন থাকেই, সেটা হচ্ছে যে আমরা এই রোবটকে কি মানে ধরুন এদেরকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি, কর্পোরেট হাউস অর গভর্নমেন্টের সেক্টর। এবার আমার পার্সোনাল লেভেলে যদি আমি এই ধরনের রোবট পারচেস করতে চাই, ধরুন আজকাল ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল গাড়ি বেরিয়ে গেছে, শুধু প্লাগ মেরে দাও, চার্জ হয়ে গেল, গাড়ি নিয়ে বেরিয়ে যাও, তোমার খরচাটা তুমি দিয়ে দাও ইলেকট্রিসিটিকে, এই তো গল্পটা হয়েছে, দামটা বেশি। এবার যদি ব্যক্তিগত উদ্যোগে আমি নিতে চাই তাহলে তো অনেক ক্রাইম হয়ে যাবে, এটা মানে আমি ওকে দিয়ে অনেক খারাপ কাজ করা দেবো। দেখুন সেটা তো আপনি বাড়িতে যখন কিচেন নাইফ কিনছেন আপনার আপেল কাটার জন্য, সেই কিচেন নাইফ দিয়েও ক্রাইম হতেই পারে। এটাকে সেইভাবে দেখতে হবে যে আমরা তো সবাই না, তাছাড়া রোবটটাকে তো যে কেউ নিয়ে গিয়ে সেটাকে প্রোগ্রাম করে নিতে পারবে না, এটা তো আপনাকে বুঝতে হবে। রোবটটা কি করবে সেটা তো ডিটারমাইন্ড আগে থেকে, সেইভাবে ইন্ডাস্ট্রি থেকে ম্যানুফ্যাকচার হয়ে এসছে। আপনি রোবটটাকে নিয়ে নিজের মতো বানিয়ে নিতে পারেন যে গিয়ে তুমি খুন করে এসো, কি সম্ভব নাকি? না, আরেকটা হলো কিছু গার্ডরেল রাখা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকেই, যাতে কোনো হিউম্যান বিংকে হার্ম করা, হিউম্যান বিংকে কোনো রকম মানে মার্ডার করা, এইগুলো মানে এআইকেই ওইভাবে ট্রেন করা হচ্ছে, মানে নেগেটিভ কাজকর্ম কিন্তু করা যাবে না। সেটাই তো, সেই জন্যই তো রেগুলেশন বাই গার্ডরেল। সেটা কি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা কান্ট্রি ইনক্লুডিং মানে ইন্ডিয়া, ইনক্লুডিং ইউএসএ, চায়না, ইউরোপ, সবাই এই যে গার্ডরেল গুলো, এই যে ধরুন ডিপফেক দিয়ে উল্টোপাল্টা জিনিস করা, সেটা তো প্রত্যেকটা দেশে দেশে রেগুলেশন বেরোচ্ছে যে ডিপফেক ইউজ করে কোনো ইল্লিগাল উল্টোপাল্টা করা যাবে না। সুতরাং একদিকে এটার একটা রেগুলেশন দিয়ে হচ্ছে, আর আরেকদিকে অফকোর্স দেখুন এটা আমি বলবো না যে এটা থেকে কোনো নতুন নেগেটিভ কাজকর্ম হবে না, সেটা সবসময় হবে, হিউম্যান নেচারই তাই। যাইভাবে কিছু ব্যাড এলিমেন্টস থাকবে তারা এগুলোকে ইউজ করবে। আবার তার এগেনস্টে সাইবার সিকিউরিটি বা রোবোটিক সিকিউরিটিও আরো ম্যাচিওর হবে, এই দুটোই হবে। তো সুতরাং এটা অলওয়েজ একটা চোর পুলিশের খেলা লেগেই থাকবে, চিরকাল ছিল, চিরকাল থাকবে।
আমি খুব তাড়াতাড়ি বাকি 3টে অ্যাপ্লিকেশন বলে নেবো, কারণ আমি ম্যানুফ্যাকচার অ্যান্ড অ্যাসেম্বলি বলেছি, আমি লজিস্টিক্স বলেছি, এবার আমি হেলথ কেয়ার বলবো। দেখুন, আপনারা যে রোবটিক অপারেশন জানেন, এই রোবটিক অপারেশন শুনে অনেকেই ভাবতে পারে রোবট কি আমায় অপারেশনটা করে দেবে, এই যে নি অপারেশন রোবটিক হচ্ছে, রোবট কি অপারেশনটা করছে? না, এটাও কিন্তু হিউম্যান রোবট ইন্টারাকশন। যে ডাক্তার অপারেশন সেই করছে, অনলি রোবটিক আর্মটাকে সে ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করছে, যাতে সেই প্রিসিশনটা অ্যাচিভ করা যায়, রোবটিক আর্মটা সেই জায়গায় রিচ করতে পারে হিউম্যান বডিতে, যে জায়গায় মানুষের হাত কিন্তু রিচ করতে পারবে না। আচ্ছা, এইটাকে বলে রোবটিক সার্জারি মোস্টলি। আর অটোমেটিক রোবট করে দেবে সেই জিনিস যে নেই আমি বলবো না, বাট সেটা অত প্রচলিত নয়, কারণ মানুষ সবসময় চায় যে ইট ইজ ডান সুপারভাইজড বাই আ হিউম্যান বিং। এটা হচ্ছে নেক্সট অ্যাপ্লিকেশন। আপনাকে আমি পরের অ্যাপ্লিকেশনটা বলবো, সেটা হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, যেখানে আমরাও কাজ করি। দেখুন, আজকের দিনে খুঁজে খুঁজে কোন ক্রপের কোন ফার্টিলাইজারটা দিতে হবে, সেটা হিউম্যান মাইন্ডের পক্ষে করাটা খুব ডিফিকাল্ট। শোনো, আজকের দিনে কিন্তু ফার্মার্সরা দে আর মোর ম্যানেজার্স অফ ফার্মিং। ব্যাপারটা বুঝুন। ওয়্যারাস যে একটা কোনো ড্রোন আছে, যে ড্রোনটাকে কন্ট্রোল করে সেই ড্রোনটা গিয়ে অ্যাকচুয়াল জায়গায় ফার্মিংয়ে যে ক্রপ যেটা লাগবে সেই ক্রপে গিয়ে সেই ফার্টিলাইজারটা স্প্রে করে। এই কাজটা আমরাও করছি, IMM গ্রুপ থেকে আমরা এই কাজটা করছি, এবং সেটাও কিন্তু হিউম্যান কন্ট্রোলড ড্রোন দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে হয়। ফলে এখানেও একটা হিউম্যান রোবট ইন্টারাকশন আছে। এবং ফাইনাল ফিল্ড আমি যেটা বলবো, হ্যাজার্ডাস অ্যান্ড রিমোট এনভায়রনমেন্টস, এখানেও অনেক সময় হিউম্যানের পক্ষে যাওয়াটা, যে জায়গায় ধরুন একটা বম ডিফিউজ করতে যাওয়ার প্রয়োজন, সেখানে হিউম্যান গিয়ে ওই বমটা ডিফিউজ করলো, এটা আজকের দিনে আর হচ্ছে না। হিউম্যান বিংস উইল সি ইট, কন্ট্রোল ইট ফ্রম আ রিমোট লোকেশন ইলেকট্রনিক্যালি, বাট দ্য রোবট উইল গো অ্যান্ড ডিফিউজ ইট, যাতে বম যদি ফেটেও যায় তাহলে হিউম্যান বিংয়ের কোনো ক্ষতি না হয়। এরকম অনেক অ্যাপ্লিকেশনস আছে যেটা হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, হিউম্যান রোবট ইন্টারাকশন নিয়ে আজকের দিনে ডিল করছে। আমরা IMUM গ্রুপে ভীষণভাবে এই হিউম্যান রোবট ইন্টারাকশন এখন পড়াচ্ছি। উনিও দায়িত্ব নিয়েছেন এই জিনিসটার। ভীষণভাবে আমরা হিউম্যান রোবট ইন্টারাকশন আজকের দিনে পড়াচ্ছি আমাদের IMM গ্রুপে। আমি মনে করি যে আমরা কিন্তু IMM গ্রুপ থেকে আসছে 3-4 বছরে যে ম্যান পাওয়ার তৈরি করব, সেই ম্যান পাওয়ার কিন্তু পুরো ওয়ার্ল্ডকে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স ফিল্ডে অনেক কন্ট্রিবিউট করবে। আজকেও আপনি যদি ভাবেন, তাহলে আজকেও গুগল অফিসে হেডকোয়ার্টার্সে বা অ্যামাজন বা হেডকোয়ার্টার্সে গেলে দ্য নাম্বার অফ IMUM স্টুডেন্টস দ্যাট আর প্রেজেন্ট, সেটা কিন্তু ওদেরকে অবাক করে দেয়। যে আপনি দেখবেন 100 জনের মধ্যে 4-5 জন হয়তো IMS স্টুডেন্ট কাজ করছে। এই জায়গাটা কিন্তু তারা মানে খুবই অবাক হয় যে সত্যি একটা এমন ইনস্টিটিউট, যার নাম ওরমভাবে তো আমরা অ্যামাজন বা গুগলে আমেরিকায় বসে শুনিনি, ইন্ডিয়ার মধ্যে শুনেছি সবাই, কিন্তু তারা তো শোনেনি। কিন্তু সেরকম একটা ইনস্টিটিউট যেখানে 5% পিপল আর কামিং ফ্রম অ্যান ইনস্টিটিউট লাইক IMUM, ওরাও অবাক হয়। এবং আমরা খুব গর্বিত এই বিষয়টা নিয়ে, আমাদের স্টুডেন্টরা সবসময় আমাদেরকে গর্বিত করছে। অ্যান্ড আমি সবসময় যে কথা বলি, উই আর রাইডিং অন দ্য ক্যাপ whose feathers have been put by our students of IMUM group. থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো করে আমাদের আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি বিদায় নিচ্ছি।